দেখছি যে ভারত জম্মুর যে ওদের বাদ ছিল এবং বাংলাদেশের খুব খারাপ ভয়াবহ অবস্থা। আসলে এই পরিস্থিতিতে আমাদের যে এই ড্যামেজের যে বাঁধের যে ব্যাপার ছিল এই ব্যাপারে এবং অভিন্ন নদীর যে পানি বন্টনের যে হিসাটা আমরা পাচ্ছি না এবং সার্বিক পরিস্থিতি মিলায় আসলে বলা হচ্ছে যে এখন যে ভারত আসলে একটা ষড়যন্ত্রই করছে আমাদেরকে এই পানিটা হঠাৎ করে ছেড়ে দিয়ে এবং বিনা নোটিশে, যেটা নোটিশ ছাড়া কিন্তু পানি ছাড়ার কোনো উপায় নাই এবং এটা আন্তর্জাতিক যে নিয়ম সেটার ভেতরে পড়ে। উইদাউট নোটিসে তারা পানি ছেড়ে দিলে আসলে আপনারা বৃহৎ রাজনৈতিক দল হিসেবে ভারতকে কি নোটিশ করবেন বা এই বিষয়গুলো নিয়ে কি কাজ করার আছে আমাদের ভৌগোলিকভাবে যে অবস্থান, এই অবস্থানে ভারতের সাথে অভিন্ন নদী আছে 54টি। এর প্রায় বড় সব নদীগুলোতে আমাদের উজানে ভারতের অংশে বাদ দেয়া আছে। আপনারা তিস্তা নদীর কথা জানেন, পদ্মার কথা জানেন। এই সমস্ত পানির ন্যায্য নদীর পানির ন্যায্য হিসার জন্য আমরা স্বাধীনতার পরবর্তী সময় থেকে যে সরকারের ক্ষমতা আছে আমরা সবাই সোচ্চার। তবে বিগত ফেসিবাদী আওয়ামী সরকারের সময় এটা 1996-এও এবং তার পরবর্তী এই রেজিমে তারা কোন রকম দর কষাকষির সুযোগ না রেখে একটা চুক্তি করেছে। তাতে কোন আরবিট্রেশন ক্লজ ছিল না এবং নদীর পানির ন্যায্য হিসাব পাওয়ার ব্যাপারে তাদের অবস্থান পরিষ্কার ছিল এবং তারা যেহেতু ম্যান্ডেটবিহীন সরকার ছিল এবং বাংলাদেশের জনগণের পক্ষে আন্তর্জাতিকভাবে কোন দেশের সাথে দাবি আদায়ে তাদের কোন শক্ত অবস্থানশীল দাঁড়ানো শক্ত ছিল, যেটার ভুক্তভোগী সারা বাংলাদেশের মানুষ। আমি বর্তমান বিষয়টাতে আসি। ত্রিপুরাতে ভারতের অংশে আমাদের বাংলাদেশের উজানে যে বাঁধ দেয়া হয়েছে সেই বাঁধ সম্ভবত ডম্বুর নাম। এই বাঁধের পানি বিপদ সীমার ঊর্ধ্বে উঠে গেলে বিনা নোটিশে বাংলাদেশকে না জানিয়ে যেভাবে ছেড়ে দেওয়া হয়েছে তাতে বাংলাদেশ অংশের বৃহত্তর কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, নোয়াখালীর এই অঞ্চলগুলো এটা স্মরণকালের ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই অংশে। আমি গতকালকে আমাদের একজন সিনিয়র লিডারের সাথে কথা বলছিলাম ওই অংশে, যেহেতু আজকে আমি বন্যা উপদ্রুত এলাকায় দলের পক্ষ থেকে বন্যা উপদ্রুত এলাকায় দেখতে যাচ্ছি। তিনি জানালেন তার বয়স প্রায় 75 থেকে 80। তিনি তার জীবনে দেখেন নাই এত উচ্চতার পানি উঠেছে। এরকম ভয়াবহ অবস্থার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। আন্তর্জাতিক রীতিনীতি অনুসারে উজানের কোন বাঁধের পানি ছেড়ে দেওয়ার প্রয়োজন হলে সেটা সংশ্লিষ্ট দেশকে আমাদেরকে আগেই জানানোর কথা, সেটা আমরা শুনেছি কিভাবে বাংলাদেশকে জানানো হয়। এটা অবশ্যই আমরা বিষয়টা গুরুত্ব সহকারে নিয়েছি। তবে আমি দেশবাসীকে এই মুহূর্তে অনুরোধ করব, সমস্ত দলের নেতা কর্মীদেরকে অনুরোধ করব, প্রথমে আমাদেরকে বন্যা উপদ্রুত এলাকায় বানবাসী মানুষকে দ্রুত সাহায্য সহযোগিতা করতে হবে, তাদেরকে উদ্ধার করতে হবে এবং তাদের ত্রাণ তৎপরতার পরবর্তীতে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এবং আমি বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের সংশ্লিষ্ট সকল উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা সহ সবাইকে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশের এই অসহায় মানুষদের পাশে দ্রুততম সময়ে দাঁড়ায়। আমরা আমাদের দলের পক্ষ থেকে আগেও আমাদের নেতাকর্মীদেরকে আমরা নির্দেশনা দিয়েছি, সমস্ত নেতাকর্মীরা সর্বস্তরের তারা যেন বানবাসী মানুষের সাহায্য সহযোগিতায় এগিয়ে যায়, ত্রাণ তৎপরতায় তারা ব্যস্ত থাকে এবং এটাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা এখন বানবাসী মানুষের সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে যাচ্ছি। এই মুহূর্তে আমরা কোন অন্য বিষয় নিয়ে মাথায় নেওয়াচ্ছি না। আমরা এখন রাজনীতি এবং অন্যান্য যেগুলোর আমাদের বিষয়াদি আছে এগুলোকে এক পাশে রেখে ত্রাণ তৎপরতায় আমরা মনোনিবেশ করব যে কয়দিন প্রয়োজন হয়। তারপরে ভারতের প্রতি আপনাদের
একটা আহ্বান তো থাকা খুবই জরুরি যে এই ভারতের মদতপুষ্ট সরকার যতদিন ক্ষমতায় থাকে তখন তাদের যে ধরনের সহযোগিতামূলক আচরণ থাকে অন্যান্য সরকারের সময় তাদের সেই সহযোগিতামূলক আচরণটা লক্ষ্য করা যায় না। সেই ক্ষেত্রে আসলে ভারত সরকারের প্রতি আপনাদের কোনো আহ্বান থাকবে কিনা? আমি আপনার মেসেজটা বুঝতে পেরেছি। আমি আগেও বলেছি বাংলাদেশ স্বাধীন সার্বভৌম একটি দেশ, নতুন ভাবে আমরা স্বাধীন হয়েছি এখন রক্তস্নাত বিপ্লবের মধ্য দিয়ে। আমরা আমাদের প্রতিবেশী দেশের প্রতি আহ্বান জানাব, আপনারা জনগণের সাথে জনগণের সম্পর্ক সৃষ্টি করুন, দেশের সাথে দেশের সম্পর্ক সৃষ্টি করুন, যেটাকে আমরা বলি পিপুল টু পিপুল, কান্ট্রি টু কান্ট্রি রিলেশনশিপ অন দ্য বেসিস অফ সভরেইন ইকুয়ালিটি, যেটা আমরা বলে থাকি যে সার্বভৌম সমতার ভিত্তিতে আমাদের সম্পর্ক হবে, বন্ধুত্ব হবে। আমি আহ্বান জানাবো আপনারা বাংলাদেশের মানুষের যাতে দুরবস্থায় পড়তে না হয়, এই বর্ষা মৌসুমে বিভিন্ন সময়ে অভিন্ন নদীর পানিগুলো যাতে উচ্চতা নিয়ন্ত্রণ করা যায়, আপনারা অবশ্যই সরকারের সাথে যোগাযোগ করে আপনারা সেই বিষয়ে ব্যবস্থা নেবেন, যাতে বাংলাদেশের মানুষের মনে এমন কোন ধারণার সৃষ্টি না হয় যে ভারত আমাদের সাথে শত্রুতামূলক আচরণ করছে। এরকম ধারণা যেন বাংলাদেশের মানুষের মনে না আসে। আমরা বলেছি আগে সার্বভৌম সমতার ভিত্তিতে আমরা সকল বিষয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমরা সমস্ত কিছু ডিল করতে চাই। তো আশা করি সংশ্লিষ্ট মহল সেটা বুঝবেন। আমাদের দুটি কমিশন আছে, যৌথ নদী রক্ষা কমিশন আর একটি হচ্ছে যৌথ নদী কমিশন, একটা নদী রক্ষা কমিশন। বহুদিন ধরে হচ্ছে এই দুটো কমিশনকে অকার্যকর করে রাখা হয়েছে এবং আমরা দেখেছি ভারতের যে কয়বারই তারা গিয়েছেন কোন ধরনের প্রতিশ্রুতি কিংবা কোন ধরনের সহযোগিতার আশ্বাস তারা নিয়ে আসেননি, বারে গেছেন, কিন্তু তাদের মধ্যে কোন ধরনের যৌক্তিক সিদ্ধান্তে আসার ব্যাপারটা আমরা দেখিনি। তো এই দুটো কমিশনের ব্যাপারে কিছু বলবেন না, ঢেলে সাজানোর ব্যাপারটা? যৌথ নদী কমিশন আর একটা কি বললেন, নদী রক্ষা কমিশন। আর যৌথ নদী কমিশনের বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠক হয়, সচিব পর্যায়ে হয়, মন্ত্রী পর্যায়ে হয় ভারতের সাথে বাংলাদেশের। কিন্তু যদি বাংলাদেশে সেরকম কোন দুর্বল ফেসিবাদী শিরদাঁড়াহীন কোন সরকার থাকে, তারা কি কোন বার্গেন করার ক্ষমতা রাখে? তো না রাখলে যা হওয়ার তাই হয়েছে। যদি জনগণের ম্যান্ডেট নিয়ে কোন গণতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনা করে, তারা জনগণের পক্ষে বার্গেন করার ক্ষমতা রাখে এবং সেই হিসাবেই চুক্তি সমস্ত বিষয়াদি যৌথ কমিশনের, যৌথ নদী কমিশনের আরেকটা নদী রক্ষা কমিশনের বিষয়ে হয়। সীমান্তে যে সমস্ত নদী আছে সেই নদীর সীমার একটা ইত্যাদি এবং পানির ন্যায্য বিষয়, এগুলো বিষয়ে বার্গেন করার ক্ষমতা থাকে। সেরকম ম্যান্ডেট নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হলে আপনারা অবশ্যই পরিবর্তন দেখবেন এবং দেশের স্বার্থ সংরক্ষিত হবে, রক্ষিত হবে, জনগণের পক্ষে কথা বলতে বাধ্য হবে। আন্তর্জাতিক আইনে অভিন্ন নদীতে বাদ দেওয়ার কোন সুযোগ নেই, সেক্ষেত্রে ভারতকে বাদ দিয়েছে। সে আপনারা ভবিষ্যতে ক্ষমতায় এলে সেই বিষয়ে এগুলো নিয়ে অবশ্যই কথা হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে একটা গণতান্ত্রিক সরকার যখন শক্তভাবে দাঁড়াবে, এগুলো সব রিভিউ করা যাবে, কথা হবে। আমার মনে হয় থ্যাংক ইউ ভেরি মাচ।